খানাকুলে তৃণমূলের ভয়াবহ ফলের জন্য অনেকাংশে দায়ী অপরূপা পোদ্দারের প্রাক্তন আত্মসহায়ক দাবি তৃণমূল শিবিরের একাংশের এবং খানাকুল বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষের। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের ঘনিষ্ঠ চিন্ময় সামন্তের বিপুল সম্পত্তি নিয়ে এবার অভিযোগ জমা পড়ল বিভিন্ন দপ্তরে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ও সিবিআইয়ের কাছে অপরূপার প্রাক্তন আত্মসহায়ক চিন্ময়ের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতরেও তার বিরুদ্ধে অভিযোগও করেছেন খানাকুল এলাকার লোকজন। খানাকুলের বাসিন্দাদের দাবি 2014-তে অপরূপা সাংসদ হওয়ার পরেই ভাগ্যের চাকা ঘুরতে থাকে চিন্ময়ের। একসময় আর্থিক অনটনে ভুগতে থাকা চিন্ময়ের আর্থিক অবস্থা ভালো হতে শুরু করে। এলাকার লোকজনের দাবি যে সাংসদের আত্মসহায়ক হওয়ার সুযোগ নিয়ে চিন্ময় লোকের সঙ্গে প্রতারণা শুরু করেন। কাউকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেন, তো কেউ আবার সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিতে শুরু করেন। ঠিকাদারদেরও টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলতে থাকেন বলে অভিযোগ খানাকুলের লোকজনের। এছাড়া বেআইনিভাবে কেউ পুকুর ভরাট করলে বা প্রমোটিং করলে তাদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা নিতেন চিন্ময় বলে অভিযোগ। এলাকার লোকজনের পাশাপাশি তৃণমূলের একাংশ অপরূপার প্রাক্তন আত্মসহায়কের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাদের দাবি 2014 সালের পর চিন্ময় ফুলে ফেঁপে উঠেছেন। তাঁতিশাল সমবায় সমিতি কোল্ড স্টোরেজ হেলান নিয়ে উঠছে কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে জানিয়েছিলেন কোল্ড স্টোরেজের জন্য সরকারিভাবে কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছে। কালার কেন নীল সাদা হয়নি, উঠছে এলাকা থেকে হাজার প্রশ্ন। খানাকুলের তাঁতিশাল এলাকার বাসিন্দা চিন্ময় বাবু একসময় প্রাইভেট টিউশন করতেন। পরে তিনি হুগলির শিয়াখালা গোঘাটে পেট্রোল পাম্প করেন এমনটাই জানা যায়। বেশ কয়েকটি জায়গায় হোটেল ও রেস্তোরাঁও খোলেন, পাশাপাশি একাধিক জায়গায় জমি কেনেন। শুধু তাই নয়, গ্যাসের গোডাউন, বাদামকল, কোল্ড স্টোরেজেরও মালিক এই চিন্ময় বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। তার বিরুদ্ধে প্রতিবন্ধী সার্টিফিকেট নিজের নামে রাখারও অভিযোগ রয়েছে। তৃণমূলের একাংশের দাবি চিন্ময়ের মতো ব্যক্তিদের জন্যই খানাকুল এলাকায় তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ মানুষ। চ্যানেলের পক্ষ থেকে চিন্ময় বাবুকে একাধিকবার ফোন করা হলেও কখনো রিং বেজে গেছে, কখনো কল ওয়েটিং ঢুকলেও ফোন তোলেননি, পরে ঘুরেও করেননি। সূত্র মারফত জানা গেছে চিন্ময়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি আয়কর দিই, সব প্রমাণ আছে। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, তবে ভুয়ো প্রতিবন্ধীর শংসাপত্র রাখার বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকেও অন্ধকারে রেখেছিল। শুধু তাই নয়, তাঁতিশাল পঞ্চায়েতকেও অন্ধকারে রেখেছে চিন্ময়। দাবি তৃণমূলের নেতা এবং পঞ্চায়েত প্রধানের। তৃণমূল এবং বিজেপির নেতৃত্বও চিন্ময়ের বিরুদ্ধে তদন্তের দাবি করছেন। বিষয়ে জানাচ্ছেন যে তাঁতিশাল গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ লালবাবু, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, কৃষাণ ক্ষেত মজুরের খানাকুল 1 ব্লকের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ এবং তৃণমূল নেতা শেখ সাকিম কি বললেন দেখুন। বক্তার বক্তব্য, নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনরূপ দায়বদ্ধ নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। টোটালটাই অপূর্ব পোদ্দার জানে না। অপূর্ব পোদ্দারকে অন্ধকারে রেখে সমস্ত কিছু করা হয়েছে। এরই নাম হলো চিন্ময় সামন্ত। দুর্নীতিগ্রস্ত মানুষ, তার নাম হলো চিন্ময় সামন্ত। আসলে আচ্ছা বড় বড় ক্রিমিনালগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে দল। এ তো সামান্য চুনোপুটি। ওই তাঁতিশাল সমবায় সমিতি যে আন্ডারে যে চলছে আড়ালাইটা, সেই আড়ালের চাষিরা প্রধানের কাছে আসছে আমাদের অঞ্চলেতে, এসে বলছে যে আমরা পাশ থেকে জল পাচ্ছি 600 টাকাতে, আর এই সেন্টারে জল পাচ্ছি 2000 টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে চিন্ময় সামন্ত। তো আমি প্রধান হিসেবে ওনাদের কাছে গেছিলাম, 2-3বার গেছিলাম। ওরা কোনো কাগজ রিসিভও করে নেয় আর আমার সাথে কোনো কথাবার্তাও বলে নেয়। চাষিরা আজও অবধি পঞ্চায়েতে ধর্ণা দিয়ে বসে আছে। চাষিরা কি, এই চাষিদের সঙ্গে কি আপনারা কথা বলেছেন? চাষির সাথে কথা বলেছি, চাষিদেরকে বলেছি ঠিক আছে আমরা জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি, খানাকুল 1 বিডিও সাহেবকে জানিয়েছি মহকুমা শাসককে জানিয়েছি, আর জানিয়েছি আমরা জেলা শাসককে জানিয়েছি, আর কোঅপারেটিভ ব্যাংক জেলা জানিয়েছি। এটা কখন জানিয়েছেন? যখন আমরা তাঁতিশাল সমবায় সমিতি চিন্ময় বাবুর কাছে যাই, তখনই উনি আমাদেরকে কোনো পাত্তাও দেয়নি, কোনো ধরাছোঁয়াও দেয়নি, আমাদের সাথে কোনো আলোচনাও করে নেই। আমি চাষিদের হয়ে তাঁতিশাল অঞ্চলের প্রধান, ওনার কাছে গেছিলাম। ওনার যে এখন সাড়া না পাওয়ার পর আমরা বিভিন্ন দপ্তরেতে আমরা লিখিত অভিযোগ করেছি। আপনার পরিচয়? আমি তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ লালবাবু। হ্যাঁ, খবরটা কানে এসেছে
ব্লকে কিছু চাষি গিয়েছিলেন, তারা যে দাদা এরকম আমাদের কাছ থেকে সমবায় সমিতির মাধ্যমে, তাঁতিশাল সমবায় সমিতির মাধ্যমে যে জল নিই, তাতে ন্যায্য একটা ধার্য করা রয়েছে যে 700 থেকে 800 টাকা বছরে, যে 3 ফসলি জমি আছে তার জলের চুক্তি। সেখানে আমাদেরকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে আমাদের কাছ থেকে 2000, 2200, 1800 করে টাকা নিচ্ছে। এটা অন্যায়। কারণ মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের জন্য সবসময় ভাবেন, কেন আমাদের দেশ হচ্ছে কৃষিপ্রধান দেশ। কৃষিপ্রধান একটা গরিব একটা চাষি উৎপাদিত ফসল উৎপাদন করে তার উপরই তার জীবিকা নির্বাহ হয়, তার দিন চলে। তো আমাদেরকে এগুলো ভাবতে হবে। উনি যেটা করছেন এটা অন্যায়। কেননা একটা সমবায় সমিতির মাধ্যমে একটা যদি ডিপটিউল বসানো হয় বা লিভার পাম্পের মাধ্যমে যদি জল আসে নদী থেকে, তার একটা যে কর যে ধার্য করা রয়েছে তার বেশি নেওয়া যায় না। এটা আগামী দিনে যেটা ঘটনা ঘটেছে এটা তদন্ত হওয়া দরকার। তাঁতিশাল পঞ্চায়েতের প্রধান মাননীয় লালবাবু মহাশয় আমাকে টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন, বা উনি প্রধান তাঁতিশাল হচ্ছে সমবায় সমিতিতে গিয়েছিলেন চিন্ময় সামন্তের কাছে, বা সমবায় সমিতিতে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু উনি থাকেননি। উনি ওই পঞ্চায়েতের মাধ্যমে ব্লক নেতৃত্ব বা ওপর মহল নেতৃত্বর কাছে সব অফিসেতে জানিয়েছেন। এটা আমার কাছে খবর আছে। সত্যি কথা বলতে চিন্ময় সামন্তকে ব্যক্তিগতভাবে চিনি বা জানি। ও রাজনৈতিক রাজনৈতিক কোনোদিনই করেনি। উনি 2টো টার্মের এমপি অপরূপা পোদ্দারের আত্মসহায়ক ছিলেন। সেই হিসাবে চোখের দেখা সামনে থেকে মানুষটা দিনের পর দিন কিভাবে মানুষকে বোকা বানানো যায়, বোকা বানিয়ে যাভাবে করা সেই অর্থ আজকে চোখের সামনে ধরা পড়ছে। তার কারণ উনি এখন ফেঁপে ফুলে গেছেন। তার প্রমাণ বাড়ির সামনে একটা পুরসুরা বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত তাঁতিশাল জিপির মধ্যে পড়ছে, ওটা একটা স্টোর হয়েছে যেটা সমবায় স্টোর, তাঁতিশাল সমবায় স্টোর। সেই স্টোরের কালারই বলে দিচ্ছে উনি আমাদের দলের কোনো কর্মীও নয়। আর উনি যদি দলটা করতেন তাহলে ওই স্টোর উদ্বোধন থেকে আরম্ভ করে কিভাবে লেবারকে সেখানে কাজে রাখার, বা কি করে বডি হলো, বা ম্যানেজার কি করে নিয়োগ হলো, সবই রাতের অন্ধকারে মানুষকে বোকা বানিয়ে যা করার। এখন তো শুনছি আবার একটা নয়নজলির গায়ে কোথা পেট্রোল পাম্প করছেন, শুনে খুবই ভালো লাগছে। আবার খুব মানুষের কিন্তু খোদ আস্তে আস্তে বাড়ছে, পাবলিকের বাড়ছে। তার কারণ উনি মানুষের প্রতি অনেক অবিচার করেছেন। সেই অবিচারের ফল দুদিন বাদ উনি দেখতে পাবেন। কারণ স্টোরের কালার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে একটা নির্দেশ, বা রাজ্যের যে একটা কালার নীল সাদা, সেটা সর্বত্রই দেখতে পাওয়া যায়। স্টোরটা তো কারো বাপত্য সম্পত্তি নয় যে আমার ইচ্ছা মতো কালার করব, বা রং উঠে যাবে বলে এই কালার করব, মানুষকে বোকা বানাবো, এটা কখনো হতে পারে না। উনি যদি তৃণমূলের কর্মী বা সমর্থক হতেন, 10 বছর তো লুটে ফুটে খেয়েছে, আবার খাওয়ার চেষ্টা করছে, স্টোরের কালার ওটা হতে পারে না। ব্লকের কোনো নেতৃত্বকেও জানানো হয়নি, বা লোকাল নেতৃত্ব 2-1জন ওর পেটুয়া কিছু লোক ছিল, তাদেরকে নিয়ে নম করে উদ্বোধন করেছিলেন, যদি ভিতরের রাস খুলে যায়। আমি ইন্দ্রজিৎ ঘোষ, খানাকুল 1 নম্বর ব্লকের কিষাণ খেত মজুর ব্লক সভাপতি। একাধিক অভিযোগ উঠছে চিন্ময় সামন্তের বিরুদ্ধে, যেমন মুখ্যমন্ত্রী অ্যালটমেন্ট করেছিল স্টোরের টাকা, যেখানে আরামবাগে এসে ঘোষণা করেছিলেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কালার মুখ্যমন্ত্রী পছন্দের হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী এও দাবি করেছিলেন এবং সবাইকে বলেছিলেন যে যারা বাড়ি তৈরি করবে নীল সাদা যদি করে তাদের ট্যাক্স মুকুব করবে। সেই জায়গায় কয়েক লক্ষ টাকা দিলেও স্টোরের কালার কিন্তু নীল সাদা হয়নি। ক্ষুব্ধ কিন্তু মুখ্যমন্ত্রীও এবং এলাকাবাসীও। কি বলবেন? জানি তো, এইটা মেন কথা কি জানেন তো, এই যে চিন্ময় সামন্ত তাঁতিশাল সমবায় সমিতির যে চেয়ারম্যান আছে, উনি হলেন দীর্ঘদিন দলের সাথে থেকে দলের সাথে বেইমানি করা লোক। কিন্তু আমাদের দল তো বিশাল দল সুযোগ দেয়।
আপনার খানাকুলে একটা সুযোগ দিয়েছিল একজনকে, একবার বিজেপিতে যাওয়া, একবার তৃণমূলে জয়েন করা, একবার দলের সাথে বেইমানি করা। দল কিন্তু সুযোগ দিয়েছিল, কিন্তু দলের সাথে বারবার বেইমানি করার জন্য আজকে তার কী অবস্থা আপনারা নিশ্চয়ই জানেন। তো এই চিন্ময় সামন্ত টোটাল 2024 সালে আমাদের দলের ক্যান্ডিডেটকে, লোকসভার যে ক্যান্ডিডেট হয়েছিলেন, ওনাকে হারাবার পরিকল্পনা করেছিলেন। উনি বিমান ঘোষের সাথে, যে আমার আরামবাগ জেলার যে প্রেসিডেন্ট আছে, পুরসুর বিধানসভার বিধায়ক, যে বিজেপির বিধায়ক বিমান ঘোষ, ওনার সাথে কৌশল অনুযায়ী ভালো একটা সম্পর্ক ছিল। যেহেতু 2024 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে না বা আরামবাগ লোকসভা হারছে, এটা 100% ওদের কাছে কনফার্ম রিপোর্ট ছিল যে মিনিমাম 1 লক্ষ ভোটে হারবে। সেই জন্যই বিমান ঘোষের সাথে আলোচনা করে উনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা অমান্য করে উনি কিন্তু গেরুয়া কালার করেছে। এটা টোটালটাই বিজেপির সাথে ঘটা, এবং টোটালটাই উনি বিজেপির ছেলেদের সাথে থাকে। স্টোরটা হয়ে গেছে এখন পার্টি অফিস। আপনি রাত্রে 12টা 1টার সময় আপনি দেখবেন স্টোরের লাইট জ্বলছে, স্টোরের ভেতরে অনেক রকম বিষয় চলছে, ঠিক আছে। কিন্তু একটা কথা বলি, সবার ওপরে মানুষ কিন্তু শেষ কথা বলবে। আমরা বলা সত্ত্বেও কিন্তু হয়নি। আপনি চিন্ময় সামন্ত, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন বা আমরা দীর্ঘদিন দলটা করছি, আপনি কোনদিন চিন্ময় সামন্তকে দলের ঝান্ডা ধরতে দেখেছেন? উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট, আরামবাগ লোকসভার যে ক্যান্ডিডেট ছিলেন উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট, এবং উনি হলেন ওনার সহকর্মী। যেমন কাইজার হোসেন ছিল সহকর্মী, চিন্ময় সামন্ত হলো সহকর্মী। চিন্ময় সামন্তর চোখ দিয়ে আরামবাগ লোকসভা দেখতেন, সেই সুযোগটা চিন্ময় সামন্ত নিয়েছে। কিন্তু যে ক্যান্ডিডেট ছিলেন বা অপূর্ব পোদ্দার, উনিও কিন্তু জানে না যে চিন্ময় সামন্ত ভেতরে ভেতরে হাজার হাজার কোটি টাকার মানুষ বা হাজার হাজার কোটি টাকা ও কামিয়েছে, বা লোকের সাথে প্রতারণা করছে, চিটিংবাজি করছে, বেইমানি করছে। দেখুন, আমার যখন ক্ষমতা থাকবে না, আমি যখন বিধায়ক হয়ে যাব বা এমপি হয়ে যাব বা একটা বিশাল পোস্টে চলে যাব, আমার সহকর্মীরা আমাদের নাম ভেঙে অনেক কিছু করে, কিন্তু আমরা সেটা জানতে পারি না। এখন যে বর্তমানে আছে আমাদের যে ছেলেপুলেরা উল্টো পাল্টা করে, কিন্তু আমরা জানতে পারি। যখন পরে জানতে পারি তখন আমরা স্টেপ নিই, কিন্তু এই স্টেপ নেবার কোনো জায়গা থাকে না। টোটালটাই কিন্তু একটা অন্ধকারে রেখে চিন্ময় সামন্ত কোটি কোটি টাকার মানুষ হয়ে গেছে। কোথাও কিছু একটা কি ভয়ভীতি ছিল? এতদিন বলেননি কেন? হ্যাঁ, ভয় তো নিশ্চয়ই থাকবে। আপনি ভয় থাকবে না? দেখুন, এখন যদি আমার বিরুদ্ধে কেউ কথা বলতে চাই, তাকে চিন্তা ভাবনা করতে বলবে না, তাহলে ওর বিরুদ্ধে কথা বলার মতন ক্ষমতা আমাদের থাকে না। সাধারণ মানুষ নেই। আজকে যদি আপনি দেখেন এই যে গ্যাস গোডাউন, সেখানে যে আপনি কাউকে জিজ্ঞেস করুন, বলবে না। এই যে পেট্রোল পাম্প, নয়নজলি ভর্তি করে পেট্রোল পাম্প হচ্ছে, মানুষের যে 200 বিঘে জমি চাষ বন্ধ হয়ে যাচ্ছে, এই যে আড়ালাই সেন্টার 2000 টাকা করে বছরে নিচ্ছে, সে মানুষ কেউ কথা বলছে? মানুষ কিন্তু দেখুন, মানুষ হল সাধারণ মানুষ ঝুট ঝামেলা পছন্দ করে না। এই পার্টি পলিটিক্স, থানা পুলিশ, কেস কাবাড়ি এসব পছন্দ করে না মানুষ। 500 জায়গায় 1000 নিয়ে বাবা শান্তি থাক, এই চিন্তা ভাবনা করে। কিন্তু কিন্তু মানুষের দুর্বল জায়গাটা বুঝে নিয়েছে। মানুষ যে ভয় দেখালে যে দুর্বলটা, সেই দুর্বল জায়গাটা কিন্তু চিন্ময় সামন্ত ব্যবহার করছে মানুষকে। এই তাঁতিশাল অঞ্চলের মানুষ শুধু নয়, আপনি আরামবাগ, গোঘাট, বিভিন্ন জায়গায় ওর আনলিগাল ব্যবসা বা ও সমস্ত কিছু সামনে একজনকে রেখে দিয়ে পিছন থেকে ও সমস্ত কিছু করেছে। এটাই বাস্তব। ওয়ারেন্টেন ক্লাব বলে থাকে না তো। প্রথমে দেখুন 2011 সালে আমরা যখন ক্ষমতায় আসি, আমরা রামমোহন 1, রামমোহন 2 এবং তাঁতিশাল বসার মতো একটা জায়গা থাকে না। আমরা ওই এলাকার মানুষ, ওই রামমোহন 2 এর প্রধান আগে যে অরূপ দাস আছে বা আমাদের তাঁতিশাল অঞ্চলের যারা একদম দলের সক্রিয় কর্মী ছিল, তাদেরকে জিজ্ঞেস করলে আপনি নিশ্চয়ই পাবেন। রামমোহন 2 এর মানুষকে জিজ্ঞেস করলে পাবেন যে ওই জায়গাটা একজনের খাস ল্যান্ড ছিল বা খাস জায়গা ছিল। তাকে বলা হয়েছিল খাস ল্যান্ডটা বাদ দিয়ে 1 শতক জায়গা দেওয়ার জন্য। তো উনি দিয়েছিলেন দলীয় পার্টি অফিস করার জন্য, তৃণমূল কংগ্রেসের কার্যালয় করার জন্য। তা ওইখানে লেখাই ছিল তৃণমূল কংগ্রেসের কার্যালয়। তো দীর্ঘদিন ওখানে বসে মিটিং হতো, রেজুলেশনও আছে, ওই ছবি আপনি নিশ্চয়ই পাবেন। এর আগে দলীয় পতাকা উত্তোলন হতো। তারপরে হয়ে গেল ওয়ারেন্টন ক্লাবকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্লাবগুলোকে 5 লক্ষ টাকা করে দেওয়া বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া, সেইগুলো লিয়ার পর হঠাৎ করতে আবার দেখলাম ওনার
বাবার নাম ওনার মায়ের নামের বাসভবন হয়ে গেল। বাসভবন হয়েছে, এখন ওইখানে অবৈধ কিছু কাজ চলছে এবং ওই ক্লাবের ওপরে নাকি এখন পার্টি অফিস থেকে ক্লাব থেকে আপনার ভবন থেকে এখন বাড়ি ভাড়া দিয়ে 6-7 হাজার টাকা করে মাসে তোলার একটা চিন্তা ভাবনা চলছে। বাড়ি এখন হচ্ছে, ভাড়া দেওয়া চলছে। এইটাই হলো বাস্তব। এরই নাম হলো চিন্ময় সামন্ত, ভগবান গুরুদেব। উনি প্রথমে বাচ্চাটিকে প্রাইভেট পড়াতেন, পড়িয়ে ওনার কোনো রকমের জীবনযাপন হতো। 2014 সালে দল 11 সালে ক্ষমতায় গিয়েছে, 2014 সালের লোকসভা নির্বাচনে যে ক্যান্ডিডেট হয়েছিলেন তার সাথে থেকে আজকে টোটাল তাকে অন্ধকারে রেখে আজকে কোটি কোটি টাকা উনি কামিয়েছে। এই রেস্টুরেন্টের যদি কথা বলেন, ওই জায়গাটা যে মালিক, সে মালিক কিন্তু ওকে বেচেনি। ও তাকে বিভিন্ন রকমের ভয় ভিত্তি দেখিয়ে তার কাছে বাই পেশার কম দামে জায়গাটা রেজিস্ট্রি করেছে। বা পেট্রোল, ওর প্রত্যেকটা জায়গায় যে দেখুন, আপনি একটা পয়সা দিয়ে জায়গা কিনবেন, একটা কথা হলো আপনি একটা পয়সা দিয়ে জায়গা কিনবেন, আপনি সচ্ছল কিনবেন, কিন্তু ও সচ্ছল কোনোদিন কেনে নেয়। উনি ছেলে পাঠিয়ে, লোক পাঠিয়ে, চমকে ধমকে যে কোনো জিনিস করে, সবটাই হলো আনলিগালভাবে করে। এনার চরিত্রটা এই ধরনের। আজকে কোটি কোটি টাকা মানুষ কেন হবে না? দুটো টার্মস উনি একদম ছায়ার মতন ছিলেন। দুটো টার্ম 5-5-10 বছর। 14 সালে ক্ষমতায় আসে, 24 সালে আজকে দেখুন কোটি টাকার মানুষ, কয়েক কোটি টাকার মানুষ। আপনি খবর নিয়ে দেখুন না। আমি যতটা জানি গোঘাট ব্যাঙ্গাই একটা পেট্রোল পাম্প আছে, সিয়াখালা 26 নম্বর রুটে একটা পেট্রোল পাম্প আছে, ওনার রেস্টুরেন্ট আছে, ওনার দুটো গ্যাস গুডাউন আছে। উনি নাকি বালিপুরে একটা জায়গা লিজে নিয়েছে, সেখানে একটা গ্যাস গুডাউন করবেন। একটা 8 ভাড়া শ্রীরামপুরে একটা পেট্রোল পাম্প তৈরি হচ্ছে, নয়নজলি ভর্তি করে, নয়নজলিকে ভরিয়ে পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। ওনার একটা বিশাল বাড়ি আছে, অগুন্তি ওনার গাড়ি আছে, 4 চাকা 2 চাকা, বা বিভিন্ন জায়গায় ল্যান্ড, খালি ল্যান্ড কেনা রয়েছে, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার সম্পত্তি কেনা রয়েছে। উনি ভগবান মানুষ, দেবতা মানুষ। কিভাবে টাকা কামাতে হয় আর মানুষকে কিভাবে ভয় দেখাতে হয় আর মানুষের টাকা কি করে নিজের আত্মসাৎ করতে হয়, উনি এটা ভালো জানেন। আপনি সমবায় সমিতিটা দেখুন, যেটা আমার কাছে খবর আছে, 12 কোটি টাকা লোন নিয়ে উনি পার্সোনাল ইন্টারেস্টে টাকা খাটাচ্ছেন এবং সাধারণ মানুষের যে ছাড়ের টাকা, সে ছাড়ের টাকা কোনোদিন দেয়নি। এবং তাঁতিশাল সমবায় সমিতির আন্ডারে যে বাদাম ফ্যাক্টরি ছিল, বাদাম কল ছিল, সেই কলটাকে 20-25 জন লেবার কাজ করবে বলে তার একটা সুব্যবস্থা হয়েছিল, সেইটাও নাকি লিজে দিয়ে দিয়েছে। সবটাই করেছে চিন্ময় সামন্ত, ওনার ওখানকার চেয়ারম্যান বা ওখানকার ম্যানেজার। টোটালটাই একটা চেয়ারম্যান, একটা ম্যানেজার হয়ে সমবায় সমিতির, সে এত কোটি টাকার মানুষ হয় কি করে? প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের কাছে রইল আমার। হ্যাঁ, তাঁতিশাল অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটিটাকে দীর্ঘ 10 বছর অন্ধকারে রেখেছে। বা আমরা প্রধান, উপপ্রধান, আমরা মেম্বার, আমরা কোনো জিনিস জানতে গেলে, কোনো জিনিস বলতে গেলে আমাদেরকে কোনো পাত্তা দেওয়া হয় না, আমাদেরকে কোনো বলা হয় না, আমরা জানতে পারিনি কবে স্টোর উদ্বোধন হচ্ছে, কবে গ্যাস গোডাউন উদ্বোধন হচ্ছে, কবে কে কত লোক কোথায় কাজে লাগছে, আমরা থেকে জানি না। আমরা গেলে আমাদেরকে পাত্তা দেওয়া হয় না। আমার প্রধান, উপপ্রধান বারবার গেছে, যে এলাকার মানুষ আমাদের কাছে আসছে, আমাদেরকে বলছে ব্যাপারটা আমাদেরকে যদি একটু খুলে বলো, লিখিত সহকারে দিয়েছে, কিন্তু তারপরেও কোনো রিসিভ করা হয়নি। এই জন্য আমরা বিভিন্ন দপ্তরে আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি বা আমরা সুবিচার চাইছি। তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের চাষিদের অভিযোগ যে কোথাও কোথাও 600 টাকাতে আমরা পেয়ে যাচ্ছি সারা বছরের জলের জন্য, চাষের জন্য, কিন্তু যেখানে ম্যানেজার চিন্ময় সামন্ত রয়েছে ওখানে কিন্তু আমাদের 2000 টাকা দিতে বলছে। এটা কি কোনো সত্যি ঘটনা? কি বলবেন? একদম 100% সত্যি। আমাদের কাছে, আমাদের পঞ্চায়েতে বিভিন্ন রকমের দলে দলে চাষি আসছে। তাঁতিশাল সমবায় সমিতির আন্ডারে অনেক চাষি আছে, সেই চাষিদের তার মধ্যে একটা আরএলআই সেন্টার আছে। দেখুন, আরএলআই সেন্টারে তাঁতিশাল অঞ্চলে মিনিমাম 30টা আছে। আরএলআই সেন্টার তাঁতিশাল অঞ্চলে 30টা আছে। কোনো সেন্টারে 600, 700, 800 হাইস্ট। আমাদের চাষি এলাকা, আমাদের এই চাষ করেই আমাদের জীবনযাপন। আমাদের এখানে শিল্প নেই, আমাদের এখানে ফ্যাক্টরি নেই, আমাদের এখানে বড় কিছু কারবার নেই। আমাদের সব আলু, ধান আর বাদাম,
এই 3টে চাষ করেই আমাদের এখানে ছেলে মেয়েদের বিয়ে শাদী, লেখাপড়া, সমস্ত ডাক্তারদের এভরিথিং, ঘর দরজা সমস্ত কিছু চাষির উপরে নির্ভর। কিন্তু যে আমাদের চাষের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এত চিন্তা ভাবনা করছে, এই কৃষক বন্ধু বলুন, কৃষক বন্ধু একটা বিশাল ফ্যাসিলিটি করে দিয়েছে। এবং দেখুন এই যে আমাদের নদী, খানাকুল নদী এলাকা, বিভিন্ন সময় আলুর সময় বন্যা হয়ে যায়, ধানের সময় বন্যা হয়ে যায়, সেই জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা ছাড় আসে। সেই ছাড়ের পয়সা পেলে মানুষ উপকৃত হয়। এই যে আমাদের এলাকায় যখন আমাদের তাঁতিশাল অঞ্চলের সাধারণ মানুষ যখন আমাদেরকে এসে প্রশ্ন করে আমাদের পঞ্চায়েতে, তখন কিন্তু আমরা চিন্তা ভাবনা করলাম, প্রধান উপপ্রধান এবং সমস্ত বডি মিলে বা তাঁতিশাল অঞ্চলের মানুষ সমস্ত, দেখুন এই আমরা প্রথমে যাই তাঁতিশাল সমবায় সমিতিতে চিন্ময় সামন্তর কাছে, উনি যেহেতু চেয়ারম্যান, ওনার কাছে যাই বা সেক্রেটারির কাছে যাই। এই যে তার কপি আমরা গেছিলাম যে 18/7/2024 এইটা হলো অরিজিনাল কপি, এইটা হলো জেরক্স কপি। আমরা একটা রিসিভ করাতে গেছিলাম, আমরা দীর্ঘ 5 থেকে 6 বার গেছি, আমাদের কিন্তু রিসিভ করে দেওয়া হয়নি। না হওয়ার জন্য আমরা এলাকার মানুষকে কি করে বলবো যে 600 টাকা 800 টাকার জায়গায় 2000 টাকা করে নিচ্ছে, এলাকার মানুষ তো আমাদেরকে তা বুঝছে। সেই জন্য আমরা কি করলাম যে যেহেতু আমাদেরকে পঞ্চায়েতকে কোনো প্রধান উপপ্রধান বা বোর্ডকে কোনো মান্যতা না দিচ্ছে বলে আমরা কি করলাম, জেলা শাসকের কাছে একটা স্পিড পোস্ট করেছি এবং আমার পঞ্চায়েত থেকে মেল করেছি। এই যে তার কপি। দ্বিতীয় নম্বর কথা হলো হুগলি জেলা কোঅপারেটিভ ব্যাংক চেয়ারম্যানকে একটা দিয়েছি, তার স্পিড পোস্ট করেছি এবং মেলে পাঠিয়েছি। এবং আমার খানাকুল 1 নম্বর ব্লক যে আধিকারিক বিডিও সাহেব, যে উন্নয়নের কাণ্ডারে, ওনাকেও একটা দিয়েছি। এবং আরামবাগ মহকুমার এসডিও, ওনাকেও একটা দিয়েছি। তো আমরা দিয়েছি, আমরা চাইছি একটু আমরা বিচার পাই, যাতে এলাকার মানুষ সুস্থভাবে চাষবাস করতে পারে বা শান্তিভাবে জীবন জীবিকা করতে পারে। যদি একটু পয়সা কম হয় 2000 টাকার জন্য, যদি 600 টাকা করে নেয়, তাহলে এলাকার মানুষ খুব উপকৃত হবে। এ দেখুন আমরা স্পিড পোস্ট করেছি, তার কপি মেল করেছি, স্পিড পোস্ট করেছি, এটা তার প্রমাণ। যাই হোক, টোটালটাই কিন্তু মানুষকে ভাঁওতাবাজি, মানুষের সাথে বেইমানি, মানুষের সাথে চিটিংবাজি করাটা হলো ওর চরিত্র। ও যার সাথে থাকে তার সাথেই বেইমানি করে, কিন্তু বেইমানের জায়গা বেশি দিন নেই। ও তাঁতিশাল সমবায় সমিতিকে সামনে রেখে বিশাল টাকা একটা লোন নিয়ে নিজে সেই টাকাটা নিজের খরচা করছে। কালকে ও বাইরে চলে যাবে, যেমন বিভিন্ন পশ্চিমবাংলার যারা কোটি কোটি টাকা কামিয়ে বাইরে চলে গেছে, তাদেরকে আর ফেরা আনা হয়েছে, ইয়েও তেমন কোটি কোটি টাকা কামিয়ে বাইরে চলে যাবে, কিন্তু এলাকার মানুষ কিন্তু কষ্টের মধ্যে পড়ে যাবে, এলাকার মানুষ কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে। এটাই হলো আমার বক্তব্য। না, তাকে অন্ধকারে রাখা হয়েছে। সে আমার যতটা সম্ভব, আমরা যতটা রাজনীতির দলটা একসাথে করেছি, তো 14 সাল থেকে ওনার সাথে মিশেছি, আর 24 সাল পর্যন্ত উনি এখানে ক্যান্ডিডেট হইতে পারেনি, দল টিকিট দেয়নি, দল যাকে ভালো বুঝেছে তাকে টিকিট দিয়েছে। আমি এলিয়ে বলবো না, আমি বলবো টোটালটাই অপূর্ব পোদ্দার জানে না। অপূর্ব পোদ্দারকে অন্ধকারে রেখে সমস্ত কিছু করা হয়েছে। এরই নাম হলো চিন্ময় সামন্ত, দুর্নীতিগ্রস্ত মানুষ, তার নাম হলো চিন্ময় সামন্ত। দল দেখুন না, সব জায়গায় ব্যবস্থা নিচ্ছে। খানাকুলে একটা ঘটনা আপনি জানেন, দলের সাথে 2010 সালে কি করলো, ইকবাল আহমেদের হাত ধরে তৃণমূল কংগ্রেস, প্রথমে ছিল ফরক ব্লক, তারপরে এলো ইকবাল আহমেদের হাত ধরে তৃণমূল কংগ্রেস, তারপরে হয়ে গেল 2019-এ বিজেপি, মুকুল রায়ের হাত ধরে দিল্লিতে যে বিজেপি জয়েন, তারপরে আবার 1 বছর পর ব্যাক, দলের সাথে হাতে পায়ে ধরে ববিদার হাত ধরে তৃণমূল কংগ্রেসে, আবার দলের সাথে বেইমানি। আজকে তো দেখছেন তো কি অবস্থা, সেম হবে। দলের সবচেয়ে বড় দল আছে বলে আজকে আমরা সুরক্ষিত আছি। সবার উপরে দলের উপরে কেউ নেই, কোনো ব্যক্তির দাম নেই। আসলে আচ্ছা বড় বড় ক্রিমিনালগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে দল, এ তো সামান্য চুনোপুটি। আপনার পরিচয়? আমি খানাকুল থানার খানাকুল 1 নম্বর ব্লকের তাঁতিশাল অঞ্চলের উদনা গ্রামের
আমি দীর্ঘদিন দল করা লোক, দীর্ঘদিন দলের সাথে যুক্ত আছি। 2006 সাল থেকে 7 সাল থেকে দলের সাথে আছি। সেই সিপিএমের রক্তচোখা কেউ আমি ভয় করিনি। দলটা প্রথম থেকে করে এসেছি, আজও করছি, আগামী দিনও করবো। দল যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, এই দল ছেড়ে যাব না, এই দলেই থাকবো। আমার নাম শেখ সাকিম, খানাকুল 1 নম্বর ব্লক, তৃণমূলের সাধারণ কর্মী। দেখুন, সাকিমবাবু যেটা বলছেন একদম বাস্তব কথা। উনি বলছেন, ওনার কথাকে আমি সাপোর্ট করি। হ্যাঁ, উনি যেটা বলছেন যে কিভাবে হল, প্রশ্ন আমাদের এই জায়গাতে যে সমবায় সমিতিগুলোতে আজকে দুর্নীতি চলছে, দুর্নীতির আখড়া। এই সমবায় সমিতিগুলো, প্রত্যেকটা সমবায় সমিতিতে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। চাষিরা লোন নেওয়ার জন্য যাচ্ছে, চাষিদেরকে লোন দেওয়া হচ্ছে না। আর মার্কেটিং সোসাইটিতে বসে, যেখানে সমস্ত সমবায় সমিতিগুলো মিলিয়ে একটা মার্কেটিং সোসাইটি, সেই মার্কেটিং সোসাইটির নির্বাচন কিভাবে হলো জানেন? এই মার্কেটিং সোসাইটির নির্বাচন না করিয়ে অবৈধভাবে এই মার্কেটিং সোসাইটির চেয়ারম্যান হয়েছেন সোনাচুর রমেন প্রামাণিক। কিভাবে হলো আপনারা দেখেছিলেন। একটা সময় আমরা ভিডিওকে পর্যন্ত ঘেরাও করে রেখেছিলাম খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে, কারণ এই মার্কেটিং সোসাইটিতে কোটি কোটি টাকা দুর্নীতি, সমবায় সমিতিগুলোতে কোটি কোটি টাকা দুর্নীতি, সমবায়ে নিয়োগ অবৈধভাবে হয়েছে। সেই সঙ্গে আজকে একটা সমবায় সমিতিতে কয়েক কোটি টাকা লোন অনাদায়ী দেখিয়ে সেই টাকাগুলো পুরোপুরি পকেটে ভরে নেওয়া হয়েছে। তার দায় এই তৃণমূল কংগ্রেসকে নিতেই হবে। সব দিকেই আছে, শুধু চিন্ময় সামন্ত নয়, এরকম আরো বড় বড় রাঘব বোয়াল রয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। সব কটা বেটা চোর। আমি তো বলছি, ওপর থেকে নিচু পর্যন্ত প্রত্যেকটি স্তরে আজকে চুরি হচ্ছে। চিন্ময় সামন্তও তিনি যেরকম কয়েক কোটি টাকায় বাড়ি বানিয়েছেন, ঠিক একই রকম ভাবে আমাদের চিংড়া অঞ্চলের প্রাক্তন প্রধান কার্তিকেশ্বর, তিনিও কয়েক কোটি টাকায় বাড়ি বানিয়েছেন। নুননবী মণ্ডল, যিনি আগে জরির কাজ করে খেতেন 10 টাকা ঘন্টা, তিনি কয়েক কোটি টাকার অ্যাসেট বানিয়েছেন। ঠিক একই রকম ভাবে এই যে সোনাচোর যাকে বলা হচ্ছে রমেন প্রামাণিক, ইকবাল আহমেদের হাত ধরে রাজনীতিটা করে গেছেন, কিন্তু ইকবাল আহমেদের মাথায় চাটি মেরে এই ছেলেটা কয়েক কোটি টাকার সম্পত্তি বানিয়ে নিয়েছে। সব জায়গায় একই ধরনের চুরি চলছে। খুব ভালো লাগছে, তৃণমূল কংগ্রেস নিজেরাই ইডি সিবিআই কে ডাকছে। আমি বলি একটাই কথা, শুধু চিন্ময় সামন্ত না, বড় বড় রাঘব বোয়াল রয়েছে। ধরতে ইডি সিবিআই কে যদি ধরতেই হয়, তাহলে এই তৃণমূল কংগ্রেসের কোনো নেতাই ছাড় পাবে না। এটা আমি আপনাদেরকে এই অন ক্যামেরার সামনে বলে রাখলাম। সবাই কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়ে রয়েছে। ভালো মানুষরা তৃণমূল কংগ্রেস করে না। অনেক ছিল তৃণমূল কংগ্রেসে ভালো ভালো নেতা ছিল, আমরাও দেখেছি এখানে অনেক ভালো ভালো তৃণমূল কংগ্রেসের নেতা ছিল, তারা তৃণমূল কংগ্রেসটা করে না। কারণটা কি? এখন চোর, জোচ্চোর, জালিয়াতি, চিটিংবাজি এসবে ভরে গেছে। অর্ধেক তৃণমূল কংগ্রেসের এরকম নেতা রয়েছে যারা সরাসরি দুর্নীতির সাথে যুক্ত। তাই ঠকবাজতে গিয়ে গাঁও উজাড় হয়ে যাওয়ার সমান হয়ে গেছে এই তৃণমূলের অবস্থা। চিন্ময় সামন্তের সঙ্গে পুরসুরার বিধায়ক বিমান ঘোষের আঁতাত রয়েছে। সে কারণে যে স্টোর রয়েছে, কোল্ড স্টোরেজ, সেই স্টোরেজ নীল সাদা নীল করা হয়নি, হয়েছে গেরুয়া রং। দাবি তৃণমূলের। দেখুন, গেরুয়া তো অনেকেরই পছন্দ, অনেকেরই পছন্দ হতেই পারে, না হওয়ার কি আছে। কিন্তু তা বলে যে কোথাও গেরুয়া রং করা হয়েছে বলেই সেখানে বিজেপির নেতাদের সাথে আঁতাত আছে, এটা কখনোই নয়। তো আমি মনে করি তৃণমূল কংগ্রেসের দিন শেষ। এক সময় এটা ফাইনাল, আপনি দেখে নিন। কারণ এই যে খেই লুটের রাজ, কার হাতে রাজত্ব থাকবে, কার হাতে সোনার ভান্ডার থাকবে, স্বর্ণখনি কার দখলে থাকবে, এর যে লড়াই,
দেখুন, আমি বারবার বলেছি অভিযোগ অনেক কিছু আছে, বারবার বলছি অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে। চিন্ময় সামন্তের বিরুদ্ধেও যেরকম রয়েছে, আরো বড় বড় তাবড় নেতাদের বিরুদ্ধে রয়েছে। সব অভিযোগের তদন্ত হোক, এটাই আমার কাছে তাই। সাধারণ মানুষের জন্য কি আগিয়েছে তৃণমূল কংগ্রেস বলুন, এক্সাম্পল দিন, কি আগিয়েছে? আজকে এত মূল্য বৃদ্ধি কেন? চাষি যে আলুটা ফলিয়েছে, সেই আলুটা বাজারে কত টাকায় বিক্রি করেছে? 500 টাকা প্যাকেট, 400 থেকে 500 টাকা প্যাকেট চাষিরা বাধ্য হয়েছে আলুটা বিক্রি করতে। কিনেছে কারা? দালাল, মানে দালাল শ্রেণী যারা আছে তারা এটাকে কিনে সমস্ত হিমঘরে মজুত করে আজকে সেই আলুর দাম 2000 টাকার কাছাকাছি বস্তা। ভাবতে পারেন? আদা কত কেজি দাম চাষি বিক্রি করেছে কত? পেঁয়াজ 5 টাকা 10 টাকা কেজি চাষি বিক্রি করেছে, তার দাম কেন আজকে বেশি? আপনারা দেখেছেন কয়েকদিন আগেই আমি দেখলাম ভিডিও বাজারে ঘুরছে, ওসি বাজারে ঘুরছে, সবাইকে বাজারে 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 নামিয়ে দিয়েছে ফটোশুট। ব্যাস, আমরা তো লড়াই করছি। চাষিরা যে সারটা বাজার থেকে কেনে, কেন্দ্রীয় সরকার সারের প্যাকেটের উপরে নির্দিষ্ট দাম ফেলে দিয়েছে, দাম লিখে দিয়েছে, দেখবেন সব সারের বস্তার প্যাকেটের উপরে দাম ফেলা আছে, কিন্তু তার থেকে প্রায় 500-1000 টাকা বেশি প্রত্যেক সারের বস্তা দিয়ে চাষিরা কিনছে। কেন? চাষিদের কাছ থেকে নেওয়া হচ্ছে, বলছে সংকট, বলছে আলুর সংকট। হিমঘরে দেখুন কত আলু মজুদ আছে। কেন এত সংকট তৈরি করা হচ্ছে? কারণ অবৈধভাবে টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকছে। এই রাজ্য সরকারের অনেক মন্ত্রী রয়েছেন যাদের পকেটে এই টাকা ঢুকছে, দুর্নীতি হচ্ছে। এটা ফোঁড়ে দালালদের দিয়ে মোটা টাকা ইনকামের একটা চক্র চলছে। মানুষ বুঝে গেছে সবকিছু। এটা হতে পারে না। আপনারা দেখবেন কিছুদিন পরে যখন হিমঘর বন্ধের টাইম চলে আসবে, এই আলুকে রাস্তায় ফেলে দিতে হচ্ছে, অভাবী বিক্রি করতে হচ্ছে, আসবে সেই দিন। কিন্তু এই যে কালোবাজারি চলছে, এর বিরুদ্ধে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা মনে করি এর সাথে সব থেকে বড় দুর্নীতি এটা, এর সাথে অনেকে অনেকে জড়িয়ে যাবে। তৃণমূল নেতারা তদন্ত হোক। দেখুন অভিযোগটা কে করছে। প্রথম কথা হচ্ছে তৃণমূলের নামে অভিযোগ করছে, এটা বুঝতে পারছেন? আসলে একটা পক্ষ চুরি করে খাচ্ছিল, একটা পক্ষ দীর্ঘদিন ধরে খেতে পায়নি, চুরি করার টাকা তাদের পকেটে ঢোকেনি। যে পক্ষটার টাকা ঢোকেনি সেই পক্ষটা এখন তার নামে মুখ খুলছে। সারা খানাকুল, পুরসুরা, আরামবাগ, হরিপাল, তার সঙ্গে গোঘাট, চন্দ্রকোনা, এই আরামবাগ লোকসভার প্রত্যেকটি প্রান্তেই তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। কি জন্য? ভাগ বটোয়ারা নিয়ে। আপনারা দেখেছেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে কয়েকদিন আগে কি হয়েছে? একটা পক্ষ এতদিন খাচ্ছিল, সেই পক্ষটাকে সরিয়ে আরেকটা পক্ষ আসতে চাইছে। সেখানে সোনা চোর, রাস্তার টাকা চোর, মিড ডে মিলের খাবার চোর, সেই সঙ্গে ICDS এর ছোট ছোট ছেলে মেয়েদের যে খাবার আসে তার চাল চুরি করছে, তার ডাল চুরি করছে, কত ধরনের চুরি করছে এরা। এটা তো সামান্য কিছু, কিন্তু আপনি সারা খানাকুল জুড়ে, সারা পুরসুরা জুড়ে, সারা গোঘাট জুড়ে, আরামবাগ জুড়ে ঘুরুন, দেখবেন প্রত্যেকটা রিভার পাম্প যেখানে বসানো আছে সেখানে চাষিদের কাছ থেকে 2 গুণ 3 গুণ 4 গুণ ধরে পয়সা নেওয়া হচ্ছে। পরিচালনা করা করছে তৃণমূলের কোনো না কোনো গোষ্ঠী। ঠিক একই রকম ভাবে আপনারা দেখবেন যেগুলো অগভীর নলকূপ বসানো হয়েছে, যেখান থেকে চাষিদের জন্য জল সাপ্লাই দেওয়া হয়, সেখানেও একই ধরনের বিঘে প্রতি
যদি নেয়ার কথা 500 টাকা, সেখানে বিঘে প্রতি 2000 4000 যে যেরকম পারছে সেরকম ভাবে চাষিদেরকে মুরগি করছে, আর করছে তৃণমূলের নেতারা।